আরেকটা বিষয় কিন্তু এই প্রসঙ্গে বলা ভালো, সেই বিষয়টা হচ্ছে যে ওনারা এই প্যাডের মাধ্যমে সুপ্রিম কোর্টে আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম, আশ্বাস দিয়েছে, এই ধরনের বক্তব্যের কিন্তু কোনো সারমর্ম আমরা দেখি না। তার কারণ অতীতে যে সমস্ত আপনার নজিরগুলো দেখি সেখানে আছে যে কোনো, এটা প্রধান বিচারপতি হোক অথবা অন্য কোনো বিচারপতি হোক, তার লিখিত কোনো একটি, সেই যে কাগজই হোক না কেন, তার একটা লিখিত আদেশ থাকতে হবে। এই ধরনের কোনো আদেশের অনুপস্থিতিতে এই ধরনের বক্তব্যটা বাধা আমি মনে করি অশোভনীয় এবং অবশ্যই অনৈতিক একটি কার্যকলাপ। মাননীয় অ্যাটর্নি জেনারেল, 165 কাঠার যে বাড়িটি ক্যান্টনমেন্টের, আমরা বিভিন্ন প্রচার মাধ্যম এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি যে এটার যে মূল স্থাপনা ছিল, এই স্থাপনার সঙ্গে দেখা গেছে যে যিনি সেখানে বসবাস করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, তারা আরো বহুতল বিশিষ্ট ইমারত সেখানে নির্মাণ করেছেন। তো এই বিষয়ে ক্যান্টনমেন্ট অ্যাক্ট কিংবা যেটা সিএলএ ক্যান্টনমেন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রুলস, এই বিষয়ে এটা কি সাংঘর্ষিক নাকি এই বিষয় করা যায়, এই ধরনের স্থাপনা কি নির্মাণ করা যায়? বিষয়টা হলো এখানে ওনারা যেগুলো করেছেন এই স্থাপনাগুলো প্রশ্নের তো তাদেরকে উৎখাতের নোটিশ দেওয়া হয়নি। না, এমনি জানতে চাচ্ছি যে মূল যে স্থাপনা ছিল এটির সঙ্গে যে তারা আরো বাড়িয়েছেন, এটা বাংলাদেশের জনগণও জানতে চায় যে আরো যে বহুতল বিশিষ্ট ইমারত তারা নির্মাণ করেছেন, এটি কি আইনের মধ্যে? তাদের রিপিটিশন ওনারা বলেছেন যে ওনারা অনুমতি নিয়েছেন, কিন্তু প্রশ্ন কিন্তু তা না। প্রশ্ন হলো এই বাড়িটি যে উনি নিয়েছেন এই নেওয়াটাই অবৈধ, এই নেওয়াটাই অবৈধ, এবং এই জন্যই ওনাকে ছেড়ে দিতে বলা হয়েছিল। একটা ব্যাখ্যা ওনারা করছেন, মেজবাউদ্দিন সাহেব যেটা বললেন আমি একটু যোগ করতে চাই তার সাথে। ওনারা 13ই অক্টোবরে মামলাটা নিষ্পত্তি হলো হাইকোর্টে, 9ই নভেম্বর ওনারা লিভ পিটিশন ফাইল করে চেম্বার জজের কাছে গেলেন, 10 তারিখে এটা কোর্টে আসলো। কোর্টে আসার পরে ওনাদের আইনজীবী যারা ছিলেন, জনাব টি.এস. খান, মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন, জমিরুদ্দিন সরকার, সবাই ছিলেন সেখানে। ওনারা বললেন যে ওনাদের একটু সময় দরকার শুনানির জন্য। আমি দাঁড়িয়ে বললাম ওনারা যদি সময় নিতে চান আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওনাদের স্টে স্থগিতাদেশটা যেটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে 1 মাসের জন্য, সেটা বৃদ্ধি করতে হলে আমার আপত্তি আছে। আমি আদালতে বললাম আমার স্টে এক্সটেনশনের ব্যাপারে আমার আপত্তি আছে। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে বললেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, ওনারা তো এটা স্টে তো চাচ্ছেন না, ওনারা তো এই স্থগিতাদেশ চাচ্ছেন না, আপনি আগ বাড়িয়ে কেন বলছেন? তারপরে কিন্তু দাঁড়িয়ে তারা বললেন না যে না আমরা স্থগিতাদেশ চাই, আমরা স্টে চাই, এ কথা বললেন না, চুপ করে গেলেন। ফলে 13 তারিখে এর একদিন পরই সরকার বাড়িটা তার দখলে নিয়ে নিয়েছে আইনসম্মত ভাবে, কোনো বাধা ছিল না। সেটিকে আমরা ব্যাখ্যা করছেন যে মামলা পেন্ডিং থাকা অবস্থাতে এই দখল নেওয়াটা ঠিক হয়নি। কোনো আদেশ তো ছিল না, যেহেতু তারা লিভের খালি মামলা দায়ের করলে যদি অটোমেটিক স্থগিতাদেশ হয়ে যায়, অটোমেটিক স্টে হয়ে যায়, তা আমরা কেন মামলা ফাইল করে আবার স্টে চাই? এটা তো ঠিক কথা না, এটা শুধু একটা অপব্যাখ্যা। এবং সরকারের বরাবর যখন বাড়িটা হস্তান্তর করে দিয়েছেন বা সরকার বুঝে দিয়েছে, তখন আদালতের কোনো স্থগিতাদেশ ছিল না, কোন রকম বাধা ছিল না। যে সর্বশেষ যেদিন শুনানির দিন ছিল 29 নভেম্বর, হ্যাঁ সেদিন আদালতে প্রকৃতপক্ষে কি হয়েছে সেদিনও একটা খুব খারাপ দৃষ্টান্ত হয়েছে। ওনারা যেহেতু সরকার বাড়ির দখল নিয়ে নিয়েছে, ওনারা ইতিমধ্যে একটা আদালত অবমাননার পিটিশন দায়ের করেছেন এবং ম্যান্ডেটরি ইনজাংশনের একটা পিটিশন করেছেন যাতে তাকে দখল পুনরুদ্ধার করা যায়, এবং মূল রায়ের বিরুদ্ধে তো লিভ পিটিশন ছিলই। এই 3টি দরখাস্ত আদালতের সামনে ছিল। প্রথম তালিকায় ছিল, প্রথম সিরিয়ালে ছিল লিভ পিটিশন, তারপরে ম্যান্ডেটরি ইনজাংশন পিটিশন, তারপর আদালত অবমাননার পিটিশন বা কন্টেম্প পিটিশন। তা নরমালি সিরিয়ালি হবে। তা প্রধান বিচারপতি বললেন হ্যাঁ আপনাদের দরখাস্ত আপনারা প্লেস করেন। ওনারা বললেন না, আমরা আদালত অবমাননা পিটিশন আগে শুনানি করব। প্রধান বিচারপতি বললেন আপনাদের সব পিটিশন আমরা শুনবো, শুনে আমরা আদেশ দেব, আপনারা পিটিশনটা প্লেস করেন।
আপনার পিটিশনটা আপনি বক্তব্য রাখেন, জি। কিন্তু ওনারা প্রায় 45 মিনিট স্থির হয়ে রইলেন, কোনো মতেই ওনাদের মামলা ওনারা পেশ করলেন না। ওনারা যেটা গো ধরলেন যে তাদের কন্টেম্প পিটিশনটা আগে শুনানি করতে হবে। বারে বারে বলা হলো আদালত থেকে 3টা পিটিশনই একসাথেই শুনানি করা হবে এবং একসাথেই অর্ডার দেওয়া হবে, তাদের কোন রকম চিন্তার কারণ নেই। তারপরও তারা যখন শুনানি করলেন না, আদালতের কাছে আর কোনো গত্যন্তর ছিল না, তাদের আদালত সর্বমোট কত মিনিট অপেক্ষা করেছে? 45 মিনিট, দীর্ঘ 45 মিনিট। তখন আর কোনো উপায় ছিল না। আদালত তখন তাদের এই দরখাস্তটা যেহেতু তারা চালাননি সেজন্য নাকচ করে দিয়েছেন, নট পেশ হিসেবে রিজেক্ট করে দিয়েছেন। অ্যাডভোকেট নাজবুদ্দিন, আপনার কাছে জানতে চাইছি যে এই যে বাড়ি নিয়ে এত কিছু, তো এটি তো একটি ব্যক্তিগত বিষয়, এটিকে দলীয় ইস্যুতে পরিণত করে আমরা দেখেছি যে একটি বিশেষ দল থেকে দুটি হরতাল করা হয়েছে, বিশেষ করে পবিত্র ঈদুল আজহার পূর্বে হরতাল থেকে দেশের জনগণকে সমূহ ভোগান্তির শিকার করা হয়েছে। তো এটা কি মনে হয় আপনার কাছে, কি দৃষ্টিতে দেখছেন আপনি? আপনার প্রশ্নের মাধ্যমে একটি কথা বলেছেন যে একটি রাজনৈতিক দলের নেতা তার কাজ রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং উদ্দেশ্যটা বলা কি, জনগণের কল্যাণ, দেশের স্বার্থ ইত্যাদি দেখা, কোন ব্যক্তির স্বার্থ নয়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একজন রাজনৈতিক দলের নেতা তার ব্যক্তিগত সম্পত্তি জন্য সারা দেশবাসীকে জিম্মি করে হরতালের মতো একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন। এটা জাতির জন্য দুঃখজনক শুধু না, এটা কলঙ্কজনক একটা বিষয়। এই প্রসঙ্গে আমি আরো একটি কথা বলতে চাই, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তার কারণ যদি আপনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, সম্পর্কিত থাকেন, তাহলে আপনার ব্যক্তিগত স্বার্থকে কিন্তু আপনার আলাদাভাবে দেখতে হবে। আপনি আপনার ছেলে মেয়ের জন্য, আপনার সম্পত্তির জন্য হরতাল ডাকবেন, রাজনৈতিক কর্মসূচি দিবেন, এটা নিশ্চয়ই রাজনীতি না। নিশ্চয়ই না। রাজনীতি বলছেন, রাজনীতি মানে কি? রাজনীতি মানেই হচ্ছে দেশের জন্য, জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। এটা কার কল্যাণের জন্য বলছেন? আর এখানে আমি আমার মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেবের একটা বক্তব্যের সমর্থনে আরেকটা কথা বলতেছি, যেটা হচ্ছে যে ভয়েড অ্যাবিনিশন বলতে যে জিনিসটা বোঝায় শুরু থেকে যেটা অবৈধ ছিল, এটা তো আমরা মনে করি যেটা গণতান্ত্রিক সরকারের পক্ষের থেকে অত্যন্ত ধৈর্য সহকারে সমস্ত বিষয়টি, বিশেষ করে আমাদের বন্ধু মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব যেরকম স্থির ভাবে মামলাটি পরিচালনা করেছেন, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সারা জাতির কাছে। অন্য একটা দিক বিবেচনা করলে সেটা হলো এই যে উনি নিলেন বাড়িটা, কি কারণ? জেনারেল জিয়াউর রহমান মারা গেছেন। তা আমাদের দেশে আমাদের জাতির পিতা মারা গেছেন, 4 নেতা মারা গেছেন, বহু মুক্তিযোদ্ধা যারা বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, এরা মারা গেছেন। কাকে বাড়ি দেওয়া হয়েছে এরকম? এরকম ভাবে কেন সমস্ত নাগরিক থেকে আলাদাভাবে তাকে গণ্য করে তাকে এরকম একটা বাড়ি দিয়ে দেওয়া হবে? এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এরকম ভাবে কেউ এরকম অন্যায় কাজ করবেও না, অন্যায় ভাবে কেউ বাড়ি নেবে বলে আমরা প্রত্যাশা করি যে এই ঐতিহাসিক রায় থেকে জনগণের সম্পত্তি এইভাবে নেওয়া যায় না। আরেকটি বিষয় হলো মূল্যবোধের প্রশ্ন। আমি রাজনীতি করব জনগণের জন্য। আমাদের দেশে রাজনৈতিক যে ধারা, যেমন ধরেন একে ফজলুল হক শেরে বাংলা, উনি খুব লিডিং লয়ার ছিলেন, ওনার টাকার কোনো অভাব ছিল, অথচ ঢাকা টাউনে ওনার KM দাস লাইনে একটি বাড়ি। বঙ্গবন্ধু জাতির পিতা, তার ধানমন্ডি 32 নম্বরের অতি সাধারণ বাড়িতে থাকতেন। তাজউদ্দিন সাহেবের কি বাড়ি আপনারা জানেন। মনসুর আলী সাহেবের এখানে কোনো বাড়ি ছিল না। সৈয়দ নজরুল ইসলামের, কামরুজ্জামানের, এদের কোনো বাড়ি ছিল না ঢাকায়, আজও নেই। আমাদের রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবনের যে ইতিহাস বা যে চালচিত্র, এর সঙ্গে ঠিক এই বিষয়টি অসঙ্গতিপূর্ণ খাচ্ছে না, অসঙ্গতিপূর্ণ। সুপ্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের আলোচনা থেকে আমরা আমাদের মাননীয় অতিথিদের কাছ থেকে এটি স্পষ্ট বুঝতে পেরেছি যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ব্যক্তি যতই বলশালী কিংবা প্রভাবশালী হোক না কেন,
আইনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে সেখানে আইনের বিপরীতে অন্য কোনো কিছুই টিকে না। আর যিনি জনগণের জন্য কাজ করবেন, জনগণের নেতা হবেন, তিনি বসবাস করবেন জনগণের হৃদয়ে, জনগণের পাশাপাশি। আসুন আমরা সবাই আইন মেনে চলি, আইনকে শ্রদ্ধা করি, অপরকে আইন মানতে এবং আইন জানতে সহায়তা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।